2022 বিশ্বকাপের কথা মনে আছে? 2022 বিশ্বকাপে আর্জেন্টিনা যখন তাদের প্রথম ম্যাচ সৌদি আরবের কাছে হারে, তখন সারা পৃথিবীতে যত ফুটবল ফ্যান আছে বা কিছু টক্সিক ফ্যান আছে, তারা সবাই মিলে মেসিকে ট্রোল করা শুরু করে। এবং এটা শুরু হয় কিন্তু সেই দিনের ম্যাচের পর, একেবারে স্টেডিয়াম থেকে বের হওয়ার পরে সৌদি আরবের এক ফ্যান, সে যখন থেকে বলা শুরু করে যে হোয়ার ইজ মেসি, হোয়ার ইজ মেসি, মেসি ইন দ্য পকেট, মেসি ইন দ্য পকেট। এট দ্যাট টাইম মেসি যেই সময়টার মধ্য দিয়ে যাচ্ছিল, এখন বর্তমানে পর্তুগালের রোনালদো আমার মনে হয় কাইন্ড অফ সিমিলার টাইম দিয়ে যাচ্ছে। কিন্তু 2022 থেকে 2026-এর মধ্যে যে পার্থক্যটা, সেটা হচ্ছে মেসির ওই সময় মেসির যারা আর্জেন্টিনার সমর্থক আছে, তারা সাপোর্ট তাকে দিয়েছিল, তাকে মেন্টালি সাপোর্টটা করেছিল এবং মেসির উপর সেই ট্রাস্টটা শেষ পর্যন্ত রাখতে পারছিল বলেই মেসি হয়তো সেখান থেকে ওভারকাম করে পরবর্তী সময় ওয়ার্ল্ড কাপটা জিততে পারছে। কিন্তু এই পয়েন্ট অফ ভিউ থেকে যখন আপনি রোনালদোর দিকে তাকাবেন, তখন রোনালদো উইদিন আ ম্যাচ। কেমনে ম্যাচ? কারণ রোনালদোর নিজের ফ্যান বেজরাই নিজের ফ্যান বেজরাই ওকে ট্রোল করতেছে, নিজের ফ্যান বেজরাই ওকে নিয়ে ওকে ডিফেন্ড করতেছে। দ্যার ইজ আ টু পার্ট অফ রোনালদো ফ্যান্স, কেউ রোনালদোর পক্ষে, কেউ রোনালদোর বিপক্ষে। কারণ আমরা দেখতেছি যে এই পাস্ট ফিউ আওয়ার্স এর মধ্যে যখন জাও নাভেস তখন তার একটা পোস্ট ম্যাচ ইন্টারভিউ করে, সেই ইন্টারভিউতে সে একটা খুব ভালো কথা বলছে। দেখেন, আপনি একটা টিম যখন খেলে, টিমের 11টা মানুষকেই খেলতে হয়। একটা লিওনেল মেসি আলাদা কেউ না, এবং রোনালদো আলাদা কেউ না। মেসি এবং রোনালদোরা যারা যেটা করে সেটা হচ্ছে তারা কিছু ইন্ডিভিজুয়াল ব্রিলিয়েন্সি দেখায়, তারা কিছু নিজেদের ইনস্টিং দেখায়, যেটা হয়তো সবার মতো থাকে না। কিছু প্লেয়ারের মধ্যে সেগুলো থাকে, হয়তো তারা সেগুলো তারা নিজ থেকে দেখায়, তারা ওটা নিজে থেকে ফোর্স করে না, বা তাদের ওটা নর্মাল ওইতেই তাদের ওটা ওটা বেরিয়ে আসে। মেসি হাঁটে, কিন্তু মেসি কি খেলে না? মেসির আবার পায়ে যখন বল থাকে, তখনও কি মেসি বলটাকে কাউকে পাস দিয়ে দাঁড়ায় থাকে? আবার তা তো করে না। মেসি বলটাকে পাস দিয়ে সেখান থেকে বল যখন মেসির পায়ে আসে, তখন সেখান থেকে মেসি স্প্রিন্ট নেওয়ার চেষ্টা করে, বা আর কিছু কিছু ক্ষেত্রে সে হয়তো বলটা পাস দিয়ে আবার ফরওয়ার্ডে যাওয়ার চেষ্টা করে, মুভ করার চেষ্টা করে। এবং রোনালদোর ক্ষেত্রেও কিন্তু সেম। রোনালদো যখন এই ম্যাচে যখন দেখবেন ডিয়ার কনগোর এগেইনস্টে, সে কিন্তু ডিফেন্সিভ অ্যাওয়ারনেস তার কিন্তু ভালো ছিল, সে কিন্তু নিচে নামছিল, খেলছিল। কিন্তু আপনি একটা টিম ম্যাচে যখন আপনি সব দোষ রোনালদোকে দিবেন, তখন বিষয়টা আসলেই প্রশ্ন করার মতো যে আসলেই সব দোষ কি রোনালদোর ছিল কিনা। কারণ আপনি যখন এই পুরো পর্তুগাল দলের ম্যাচের পাসিং ম্যাপটা দেখবেন, তখন দেখবেন আপনার ফরওয়ার্ড লাইনে কোনো পাস নাই। খুব বেশি হলে দু চারটা পাস আপনি ফরওয়ার্ড লাইনে পাবেন। একটা দল যখন কোনো একটা দলের বাকি প্লেয়াররা যখন আপনার ফরওয়ার্ডকে পাস দেয় না, তখন সেখান থেকে আপনি গোল পাবেন কোথা থেকে? এখন বলতে পারেন যে আপনি এই যে দলে মেসি রোনালদো থাকে, সেই দলের সব দোষ হয়তো বা এদের উপরই যায়, কিন্তু ঘটনা তো এদের এরকম হওয়া উচিত না। কারণ একটা ম্যাচ তো 11 জনে খেলে, আপনার যদি দোষ দিতে হয় তাহলে আপনি পর্তুগালের কোচকে দেন, তাকে বল দেন, তাকে দোষ দেন। কারণ কারণ এই কোচ তো ট্যাকটিক্যালি বেটার কিছু করতে পারে না এই ম্যাচে। এই যেই দেখেন আপনার একটা স্পষ্ট কথা, যেই নাভাস, যেই ভিতিনিয়া আপনার লাইন ব্রেকিং পাস খেলে পিএসজির হয়ে চ্যাম্পিয়ন্স লিগ জিতে, সেই ভিতিনিয়া কিভাবে যখন আবার ন্যাশনাল টিমে খেলা আসে, খুবই প্র্যাগমেটিক, খুবই স্লো ফুটবল খেলে। এবং কেন কেন সে রিস্ক নেয় না? অবশ্যই দেয়ার ইজ সামথিং যে কোচ তাকে বলছে হয়তো বা একটু স্লো বিল্ড আপ করো, নিচ থেকে ফেলো, পাসিং পাসিং বাড়াও, বলের পজিশন বাড়াও। আপনি যদি বিয়ার কঙ্গো এগেনস্টে পাসিং ফুটবল খেলে বলের পজিশন হোল্ড করার চেষ্টা করেন এবং সেখান থেকে কিছু করার চেষ্টা করেন বা নাও করেন, তাহলে আপনি যখন বড় অপোনেন্টের সাথে খেলবেন এবং মানুষ স্বপ্ন দেখতেছে যে আপনার কোয়ার্টার ফাইনাল বা সেমিফাইনালে আর্জেন্টিনার এগেনস্টে খেলবেন, যারা যারা লাইন ব্রেকিং পাস দিতে খুবই চেষ্টা করে এবং তারা দিয়ে থাকে। আলজেরিয়া এগেনস্টে বিপদে সেই লাইন ব্রেকিং পাস থেকে শুরু করে মেকালিস্টার এমজে ফার্নান্দেসরা রেগুলারলি লাইন ব্রেকিং পাস দেওয়ার চেষ্টা করে। এবং ডিফেন্স থেকেও ইন সাম কেসেস আপনি লিসান্দ্রো মার্টিনেজ থেকে সেই লাইন ব্রেকিং পাস গুলো দেখবেন। তো এইসব দলের এগেনস্টে আপনি কি তখন টিকতে পারবেন এরকম ট্যাকটিক্স দিয়ে? আপনি কল ফেলে তাকে 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 বোকা দেন, তাকে গালমন্দ করেন, তখন কোনো দোষ হবে না। কারণ কোচ অবশ্যই পুরো ম্যাচে ব্লান্ডার করছে, কিন্তু আপনি যখন একটা প্লেয়ারকে বিনা কারণে দোষ দিচ্ছেন, হ্যাঁ সে হয়তো বা চান্স মিস করছে, সে হয়তো বা চান্স গুলো বাইট করতে পারে নাই, হয়তো বা সেই দুই একটা চান্স হয়তো বা রোনালদোর বাড়ির করা উচিত ছিল। আবার হয়তো বা এখানে ব্রুনো ফার্নান্দেসের সামনে না গিয়ে ব্রুনো ফার্নান্দেসকে বলটা ছেড়ে দিলে হয়তো সেখান থেকে ট্যাপ ইন ব্রুনো ফার্নান্দেস গোল করতে পারতো, কিন্তু অনেক কিছু করতে পারতো। কিন্তু হ্যাঁ, সব দোষ যে রোনালদো তা তো না। সব এখানে পুরো একটা টিমের খেলা। জো নাভেস যদিও তারও ভুল আছে, কিন্তু তারপর সে যে
ম্যাচ আফটার ম্যাচ একটা ইন্টারভিউতে সে বলেছিল যে এখানে কোনো কোনো প্লেয়ারই একেবারে অন্য অন্যরকম না। এখানে রোনালদো কি করছে, রোনালদো কে, রোনালদোর পর্তুগালের হয়ে কন্ট্রিবিউশন আমরা সবাই সেটা স্বীকার করি, কিন্তু আপনি যখন পিছে নামবেন তখন আপনার 11 জনকে সমান হিসাবে সমানভাবে খেলতে হবে। তো এটা কিন্তু এটা সে বলছে, এখানে কিন্তু কোনো কথা কিন্তু ভুল বলে নাই। আপনি মেসির ক্ষেত্রে সমান কথা, আপনি যখন মেসি এবং আর্জেন্টিনা হয়ে খেলবেন তখন একই কথা এটা তার জন্য প্রযোজ্য, কারণ মেসি তো মানুষ, সে তো তার কাজগুলো করবে, হ্যাঁ। তার কিছু ইনস্টিং আছে যেগুলোতে হয়তো বা সে করে না, বা সে হয়তো সবাই 8-10টা প্লেয়ারের মতো না, তাকে সেইভাবে ইন্টিগ্রেট করেই তো কোচ তাকে খেলায়। কোচ তো সেই ডিমান্ডটা করে না যে মেসি তুমি নিচে নামো, নিচে নামে সেখানে আবার উপরে উঠো, সেখান থেকে বল ক্যারি করে গোল করো। হয়তোবা কারণ সেই জিনিসটা হয়তোবা সেদিকে চায় না, কিন্তু মেসি কিন্তু তারপরও দেখবেন আর্জেন্টিনার ম্যাচে কয়টা বাইলাইন থেকে কিন্তু সে বল ক্লিয়ার করছে। হি ওয়াজ হি ওয়াজ রিয়েলি ডিফেন্ডিং। তো সে কিন্তু সেটা করছে, তা তার নিজ থেকে করে। কোচ তাকে সেটা বলে না, কোচ মেসিকে কিছুই বলে না, কারণ ই নো যে মেসি মেসি চায় না মেসি করতে হবে। আমার মনে হয় যে রোনালদো যদি আমি গোল দিতে চাই তাহলে এর থেকে গোল দিতে পারি, তাকে আরেকটু সেন্সিবল হতে হবে, তাকে আরো বেশি বুঝতে হবে যে তার এখন বয়সটা 41, সে হয়তো বা 35, 36, 37 বছর বয়সী রোনালদোর মতো খেলতে পারবে না, স্প্রিন্ট দিয়ে দিয়ে খেলতে পারবে না। তাকে হয়তো বা একটু স্লো ডাউন করতে তাকে হয়তো একটু স্লো ডাউন করতে হবে। তো সেইখান থেকে তাকে একটু বেঞ্চে বসে বা 60 মিনিট, 65 মিনিট, 70 মিনিট পর্যন্ত সে খেলতে পারে। এরপরে সে সাব ডাউন হয়ে সাব অফ হয়ে সে আবার অন্য কাছে সুযোগ করে দিক, বা সেকেন্ড হাফের শুরুর দিকে নামুক, বা মিডল পার্ট অফ গেমে নামুক, 50-60 মিনিটের সময় নামুক। তো এগুলো করে সে এখন তার খেলাটা চালায় যাক, অথবা দৌড় দিলে তাকে শুধু এতটুকু দৌড়তে যায় যে সে আরেকটু ফিনিশিং হইতে পারে কিনা। কিন্তু পুরো দলের এই ডিজাস্টার পারফরমেন্সের কারণে আপনি একটা প্লেকে দোষ দিয়ে পুরো বাকি যেই 9 জন, 12 জন, 11 জন খেলেছে এবং আফ্রিদি সহ যারা মাঠে নামছে, তারা তাদের দোষগুলোকে ভাঙা দিতে পারেন না। আবার শুধু যে আমরা কেন বলতে, শুধু আমরা এখন ম্যাচ শুধু পর্তুগালই ড্র করছে ডিএফএ পুরো তার স্পেন ড্র করে নাই। তারপরে তাও তো রোনালদো তো একটা গোল দিচ্ছে, স্পেন তো সেই গোলটা দিতে পারে নাই। তো আমরা স্পেন কিনা কেন সে কথা বলতেছি না, কারণ স্পেন আর পর্তুগালের ম্যাচে যে পার্থক্যটা, এটা হচ্ছে পর্তুগাল যেইভাবে খেলছে, তাদের খেলার যে ইন্টেন্ট সেটা ছিল প্রশ্নবিদ্ধ। আবার আপনি যখন আবার আসবেন স্পেনের দিকে, স্পেন যে খেলাটা খেলছে তারা আমাদের চেষ্টা করে 26টা শর্ট রান করে 7টা অলরেডি একটা গোলকিপার সেভ করে, তখন বলতে হবে যে না, একটা একটা অপোনেন্ট প্লেয়ারের কাছে একটা দল হেরে গেছে বা একটা দল ড্র করে ফেলছে। এরকম ভাই আমরা যেটা এই পর্তুগালকে নিয়ে আপনার গালমন্দ করতে হবে, সেটা হলো ট্যাকটিক্স নিয়ে। এটা হলো একটা একটা প্লেয়ারের, একটা টিমের প্লেইং পজিশন বা প্লেইং অ্যাট্রিবিউট বা প্লেইং ইন্টেনশন নিয়ে, সেগুলো নিয়ে আমরা প্রশ্ন করতে পারি। আমরা কোচের ইন্টেনশন নিয়ে প্রশ্ন করতে পারি, কোচের ট্যাকটিক্স নিয়ে প্রশ্ন করতে পারি, কিন্তু আমরা একটা প্লেকে একেবারে গড় বাঁধা দোষ দিতে পারি না। এরপর আবার অনেকে দেখছি, দেখেন ফ্রিঞ্চ ফ্যান বেজের একটা সবচেয়ে বড় উদাহরণ দেখেন। আমি জানি না এরা কোন কার সমর্থক বা কার এত ডাই হার্ট ফ্যান যে তারা একটা 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 ঘটনা ঘটলে তার পরিবারের সদস্যদের গিয়ে অ্যাটাক করে। এখন দেখেন অনেক একটা রিপোর্ট আসছে যে এরকম যে আহ, যাও যাও নাভাজের একটা পোস্টের নিচে তার একটা ফ্যান কমেন্ট করছে, সেই কমেন্টের এগেইনস্টে তার গার্লফ্রেন্ড যাও নাভাজের গার্লফ্রেন্ড কমেন্ট করছে যে আপনার গোটকে বলেন সে রিটায়ার হয়ে যাবে, কারণ সে অনেক বেশি বয়স্ক। তো এটা পরবর্তী সময় কিন্তু প্রকাশ পায় যে এটা এআই জেনারেটেড বাট এআই কমেন্ট। তো এরপরেও কিন্তু সেই ফ্যান বেসরা এগুলো নিয়ে জাও নাভাজকে তুলনা করে ফেলছে ইনস্টাগ্রামে। তো এগুলো কিন্তু ইন্টারন্যাশনাল টিমে যখন আপনি খেলতে চান, হয়তো বা আপনারা হয়তো সম্পর্কে জানেন না, বাট তারপরও দিন শেষে কিন্তু এগুলো ইম্প্যাক্ট গলে পড়ে। আবার দেখেন ফ্যান বেস গুলো গিয়ে মানে হিন্দিতে, বাংলাতে, ইংলিশে, মানে বাংলিশে, হ্যাঁ, মানে হিন্দি বাংলা, হিন্দি ইংলিশ মিলিয়ে কমেন্ট করতেছে। মানে এগুলো ক্রিঞ্জ, মানে ক্রিঞ্জ ফ্যান বেসের একটা বড়সড় অংশ। আমি বলবো না যে হ্যাঁ এটা রোনালদোর ফ্যান বা এটা মেসির ফ্যানরা যারা রোনালদোকে হেট করতেছে এই কারণে করতেছে, এটা যে কোনো কারণে সমর্থক হইতে পারে, কিন্তু এরা কোনোভাবেই ফুটবলের সমর্থক না। এরা একটা উগ্রপন্থী ফুটবল সমর্থক হইতে পারে, কিন্তু আমার কাছে এটা কোনো অংশেরই সমর্থক না। এরকম বিষয় হলে আমরা যারা পর্তুগালকে ওয়ার্ল্ড কাপের কন্টেনশনে রাখছি তারা খুব বেশি দূর যাইতে পারবে না, কারণ আমরাই তাদেরকে ভালো খেলতে দিচ্ছি না। আপনি মিডিয়া থেকে শুরু করে অনলাইন অ্যাক্টিভিস্ট থেকে শুরু করে সবাই এখন রোনালদোকে ধুয়ে দিচ্ছে। আপনার ফুটবল বোর্ড থেকে শুরু করে যত রকম সাংবাদিক, ছোট বড় মিডিয়া সবাই এখন রোনালদোর বিপক্ষে। এরকম হলে একটা প্লেয়ার কাম ব্যাক করে সেখানে দলটাকে ক্যারি করে ওয়ার্ল্ড কাপের সামনে স্টেজে যাইতে পারে না। যদি আমাদের উচিত যে এখন রোনালদোকে সাপোর্টটা করা,
সেই মেন্টাল সাপোর্টটা করা। হ্যাঁ, ট্যাকটিক্যালি আমরা আমরা গালমন্দ করতে পারি, আমরা সমালোচনা করতে পারি, এগুলো ফুটবলে হবে, এটা ফুটবলের অংশ। তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে। খুব বিরক্ত আজকে, যদিও ব্রাজিলের ম্যাচ ছিল, ব্রাজিল খুব ভালো খেলছে, এগুলো নিয়ে কথা বলবো চিন্তা করছিলাম ম্যাচ দেখার পরে। বাট আমি আমার কোনো কাজ থাকার কারণে ভিডিওটা অনেক লেট শুট করতে হচ্ছে। বাট এই সব সমস্যাগুলো আমার মনে হয় যে অ্যাড্রেস করা উচিত। তো দেখা হবে নতুন কোনো ভিডিও। ভালো থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।